যদি 2 হয়, আমি n এর মান 2 বসালাম, তাহলে এখানে কি হবে? 1 মাইনাস হবে। 1 মাইনাস হলে কি হবে? a of 1 a of n, a of প্লাস 1, 2n, মানে 2 ইন্টু n এর মান এখানে 2, তার মানে 2 দুগুণে 4। a1 এর মান 0, তার মানে 0 প্লাস 4, তার মানে 4 অ্যান্সার। স্যার এই এই ফর্মুলা ক্যালকুলেশনটা এটা বুঝে কি থাকলেও জাস্ট এই কোয়েশ্চেনের জন্য এই ফর্মুলাটা? এই কোশ্চেনের জন্য, হ্যাঁ, এই কোশ্চেনের জন্য। এখন মানে পরীক্ষাতে আলাদা আলাদা কোয়েশ্চেন হলে এই ফর্মুলা চেঞ্জ হবে? চেঞ্জ হবে। এখন পরীক্ষাতে এই ধরনের হচ্ছে 2টা বা 3টা থাকতে পারে। এই সেন্টেন্সের জন্য ফর্মুলা এটা, আরেকটা সেন্টেন্স দিলে সিকোয়েন্সের ওইটার জন্য ফর্মুলা আরেকটা হবে। আপনারা যেটা সিম্পলি করতে পারেন সেটা হচ্ছে যে এই প্রবলেমটা দেখবেন ভালো করে, দেখার পর এটা কপি পেস্ট করে যদি চ্যাট জিপিটিকে দেন যে সিমিলার কাইন্ড অফ প্রবলেম শো করার জন্য, দেখবেন যে ও আপনাকে আরো এই টাইপের হচ্ছে আরো কয়েকটা প্রবলেম দিবে। আপনি এগুলো ফলো করতে পারেন, সলিউশন আপনি বের করলেন খাতায়। আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এই টপিকসটা কিন্তু ম্যাথমেটিক্স টপিকস। আপনি রিডিং পড়ে গিয়ে পরীক্ষার হলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। আপনাকে অবশ্যই খাতায় করে করে বুঝতে হবে, কারণ এটা ম্যাথ কোর্স। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এবার আসি তৃতীয় টার্ম, a3। a3 নিলে এখানে কমে যাবে, 2 হবে। তাহলে a2 এর ভ্যালু কত? এই যে a2 এর ভ্যালু আমি 4 বের করছি, 4 প্লাস দেন n এর মান 3 হলে 3 দুগুণে 6, 6 আর 4 10। এভাবে করে 10 এর পরে 18 বের হবে, এরপরে 28 বের হবে। বোঝা গেছে এটা? এই সিকোয়েন্সটা বুঝেন নাই এমন কেউ কি আছেন? এখান থেকে 2 নাম্বারের একটা কোশ্চেন আসার পসিবিলিটি বেশি, 2 বা 3। এটা বুঝছি স্যার। ওকে, যদি বুঝে থাকেন তাহলে সিমিলার এই টাইপের আরো কয়েকটা 2, 3টা, 4টা প্রবলেম সলভ করবেন আপনারা। বইয়ের ভিতরেও পাবেন অথবা সিম্পলি নেট থেকেও দেখতে পারেন। পরীক্ষাতে এই ধরনের 2টা বা 3টা প্রবলেম দিবে, ওইখান থেকে হয়তো আপনার অ্যান্সার গুলো বের করতে হবে। আর প্রথম 5টা এলিমেন্ট বের করতে বলতে পারে, 3টা বলতে পারে, 6টা বলতে পারে, যে কটা বলে ওই কটা বের করতে হবে। এই ছিল সেগমেন্ট 3, টোটাল 10 নাম্বার। আমি কি আরেকবার রিপিট করব যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিকস থেকে? স্যার জি স্যার, টপিকগুলো আবার একটু বলে দেন স্যার, আমরা স্যার আগে ক্লাসে সিকোয়েন্সের জন্য আরেকটা উদাহরণ দেখালে একটু ভালো হতো। আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর কি। আপনার ওইটা আমি তো ওইটা দেখাই দিলাম যে আপনি যদি পিডিএফ বের করেন, আমাদের বইয়ের ভিতরে হচ্ছে এই টাইপের আরো প্রবলেম পাবেন, ওখানে সলিউশন সহ দেওয়া আছে। আমি প্রথম ক্লাসে আপনাদের কি পিডিএফটা শেয়ার করছিলাম বইয়ের বইয়ের এমনি পিডিএফ আছে আমাদের কাছে, সলিউশন? সলিউশনটা নাই স্যার। আচ্ছা, আমি তাহলে এই আমাদের এই ডিসক্রিপটিভ ম্যাথমেটিক্স যে বইটা ফলো করা হয়, কেনেথ রোজেন, ওই বই এবং হচ্ছে এটা সলিউশন আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, আচ্ছা স্যার। ওখানে পাবেন। ওকে, প্রথমে হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে ফাংশন, আপনারা এই 5টা ফাংশন যদি একটু ভালো করে দেখতে পারেন যে 1 to 1 এবং অন টু কখন হয়, তাহলে এখান থেকে 1 বা 2 নম্বরের একটা কোশ্চেন আপনারা পাবেন। অনেক সময় আপনার প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবেন এই টাইপেরই পরীক্ষাতে আসে, মানে ডায়াগ্রাম দেয়া থাকে, আপনাকে লিখতে হবে যে এটা কি ধরনের ফাংশন। এরপরে বাকি জিনিসগুলো স্কিপ করলে হবে। কম্পোজিশন ফাংশনে আপনাদের হচ্ছে এই প্রবলেমটা দেখতে হবে ভালো করে। কম্পোজিশন ফাংশনে এখানে টোটাল 3টা এক্সাম্পল দেওয়া আছে, 3টা এক্সাম্পল আপনারা একটু দেখবেন, আশা করি পারবেন, এখানে খুব জটিল কিছু না। এটাকে একটু গুরুত্ব বেশি দিবেন, পগ এবং গফ বের করার সিস্টেমটা। এখান থেকে 2 নম্বরের একটা কোশ্চেন থাকতে পারে। তাহলে এই 3 নম্বরের কোশ্চেন গেল। ডোমেইন এবং রেঞ্জ লাগবে না। রিলেশন থেকে, টাইপস অফ রিলেশন থেকে হচ্ছে আপনার এই ধরনের একটা কোশ্চেন থাকবে, এখানে 2টা দেখাইছে, ওখানে হয়তো 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টাও থাকতে পারে। প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি দেখেন, দেখবেন যে 5টা রিলেশন দেয়া থাকে, R1 R2 R3 R4 R5,
এই টাইপের করে, দেন ওগুলো থেকে আপনাকে ওইটা কি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক নাকি ট্রানজিটিভ ওটা বের করতে বলে। এই ধরনের একটা টেবিল করে আপনারা দেখাবেন। এখানে এটাতে 5টা থাকবে, 5টাতে 5 নাম্বার। আর বাকি 2 নাম্বার হচ্ছে সিকোয়েন্স থেকে থাকবে, 2 বা 3 নাম্বার। যদি এই ধরনের 2টা প্রবলেম থাকে তাহলে 2 নাম্বার, যদি 3টা প্রবলেম থাকে 3 নাম্বার। তাহলে আমরা হচ্ছে সেগমেন্টটা থেকে বের হয়ে গেলাম আমি। এবার আসি সেগমেন্ট 1। সেগমেন্ট 1টা কি ছিল মনে আছে আপনাদের? অনেকদিন পড়ালেখা করা হয়নি, মনে থাকার কথা না। স্যার একটু রিভিউ দিলে ভালো হবে। আচ্ছা, সেগমেন্ট 1টা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সেগমেন্ট 1 থেকে একটা ডেফিনেশন আসবে। ডেফিনেশন 1 নম্বরের একটা ডেফিনেশন আসবে। এখন এখানে ডেফিনেশন আসলে খুব বেশি নাই। এখানে ডেফিনেশন আছে সেট, সেট কাকে বলে, এমটি সেট কাকে বলে, এরপরে হচ্ছে কার্ডিনালিটি অফ সেট, এটা অটাম 23-এ আসছে। এরপরে আছে পাওয়ার সেট। এই তো 3-4টাই, তো এখান থেকে যে কোনো একটা থাকতে পারে ডেফিনেশন। এরপরে আপনারা এখান থেকে পাওয়ার সেট এবং কার্টেসিয়ান প্রোডাক্ট এই দুইটা দেখবেন। এখান থেকে একটা কোশ্চেন থাকবে 2 মার্কসের। কি কি? পাওয়ার সেট এবং কার্টেসিয়ান প্রোডাক্ট পারা যাবে? স্যার পাওয়ার সেটের পরে কি বলছেন? কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্তেশীয় গুণজ। কার্ডিয়ান, জি স্যার পারবো। তাহলে এই যে চলে গেল আপনার 3 নম্বরের মতো এখান থেকে আসবে। সেটের মধ্যে প্রবলেমটা হচ্ছে কি, এখানে কোশ্চেন গুলো ম্যাক্সিমাম থাকে হচ্ছে 1 এবং 2 নাম্বার করে, এই কারণে 4টা বা 5টা কোশ্চেন পাইতে পারেন এখানে। এরপরে সেট অপারেশন। সেট অপারেশনের মধ্যে আপনারা দেখবেন যে এখানে 2টা কোশ্চেন আছে। একটা হচ্ছে এটা সার্ভে নিয়ে, আর একটা কোশ্চেন আছে ওইটাও সার্ভে নিয়ে। দুটো কোশ্চেন একই টাইপের, জাস্ট হচ্ছে নামটা ভিন্ন। এই 2টা কোশ্চেন যদি দেখেন, এখান থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন। প্রিভিয়াস কোশ্চেন গুলোতে সাধারণত এখান থেকে একটা কোশ্চেন মাস্ট থাকে 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য। এখন এখানে কোশ্চেন গুলো আসলে কিভাবে আসে? কোশ্চেন গুলো আসে একটু ঘুরাই। কিভাবে? সবকিছু সেম থাকে, জাস্ট হচ্ছে ফিগার গুলো চেঞ্জ করে দেয়। এখানে 25 স্টুডেন্টস আছে, এখানে হয়তো 40 বলতে পারে, 90 বলতে পারে। এখানে সাবজেক্টের নামগুলো আছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। এখানে কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলো আসতে পারে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ডিসক্রিট ম্যাথমেটিক্স, এই টাইপের নাম দিতে পারে। আর বাকি সবকিছুই সেম। পারা যাবে? জি স্যার ইনশাআল্লাহ। তাহলে এই গেল সেট অপারেশন। এরপরে রিপ্রেজেন্টেশন অফ সেট, 3 নাম্বার টপিকস। এখান থেকে 1 বা 2 নাম্বারের একটা কোশ্চেন থাকতে পারে। কিভাবে? ওই যে বলতে পারে, ধরেন এটা দেওয়া থাকলো, আপনাকে টেবুলার ফর্মে লিখতে বললো। তাহলে পরীক্ষা দেওয়া থাকবে সেট অফ ভায়োলস ইন ইংলিশ অ্যালফাবেট, আপনাকে টেবুলার ফর্মে লিখতে হবে এভাবে। আপনাকে বলা থাকলো সেট অফ অড নাম্বারস লেস দ্যান 10, টেবুলার ফর্মে লিখতে হবে এতটুকু। এভাবে একটা বা 2টা থাকতে পারে 1 নম্বরের জন্য, 0.5 করে। আর একটা হচ্ছে সেট বিল্ডার নোটেশন। এটা কিরকম? এটা হচ্ছে এই যে আপনাকে একটা ভ্যালু দেওয়া থাকবে, মানে আগেরটার উল্টা, এ ই আই ও ইউ। আপনাকে ডিটেলস লিখতে হবে যেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল। আপনার বলা থাকলো 1 3 5 7 9, আপনি এটাকে লিখবেন যে 1 থেকে 10, 1-এর সমান বা 1-এর চেয়ে বড়, এবং এগুলো সব হচ্ছে অড নাম্বার। এখন এই অ্যান্সার করার ক্ষেত্রে মাল্টিপল অ্যান্সার হতে পারে। একজনের সাথে একজনের অ্যান্সার না মিললে আবার মনে করিয়েন না যে আপনার একটা ভুল হয়েছে। সাধারণত এখানে মাল্টিপল অ্যান্সার আসতে পারে এই যখন আপনি বিল্ডার নোটেশনে লিখবেন। রিপ্রেজেন্টেশন অফ সেট, এখান থেকে 1 বা 2 নম্বরের একটা কোশ্চেন থাকতে পারে। অ্যালজেব্রিক প্রপার্টিজ অফ সেট, এখান থেকে এবার কোশ্চেন দেওয়ার পসিবিলিটি নাই।
মানে প্রমাণগুলো প্রিভিয়াস কোশ্চেনে আসছিল, বাট এবার পসিবিলিটি কম। রিপ্রেজেন্টেশন অফ সেট, এখান থেকে প্রতিবারই একটা কোশ্চেন থাকে। আপনার হচ্ছে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এই দুইটা এক্সাম্পলই দেখতে পারেন। ইউনিয়ন এবং ইন্টারসেকশন বের করা, আর অর এন্ড এবং হচ্ছে এক্সর, তিনটা বের করার সিস্টেম। সিম্পল, এখান থেকে এই দুইটা এক্সাম্পল দেখে এখান থেকে যে কোনো একটার সাথে হয়তো মিলে যেতে পারে। এই হচ্ছে 10 নাম্বার। পারা যাবে নাকি বেশি জটিল? পারবো ইনশাআল্লাহ। বাকিরা একজন ইনশাআল্লাহ, বাকিদের কি অবস্থা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, স্যার সিটির মার্কগুলো যে দিবেন না। সিটি মার্কস দেওয়া হয় নাই, হ্যাঁ দেবো ইনশাআল্লাহ। আপনাদের মার্কস না দিয়ে যাব কোথায়? আপনাদের মার্কস আপনাদের পাওনা দিতে হবেই। ওকে, আমরা আসি পরবর্তীতে সেগমেন্ট 2। সেগমেন্ট 2 তে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে লজিক আর একটা হচ্ছে প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার, মনে আছে? জি স্যার। তো এখান থেকে সাধারণত হয় কি, প্রথম যে পার্টটা থাকে লজিক, লজিক থেকে হচ্ছে 5, 6 বা 7 নম্বরের কোশ্চেন থাকে, আর কোয়ান্টিফায়ার থেকে বাকি নাম্বারের কোশ্চেন থাকে। তো প্রতিবার সাধারণত কোয়ান্টিফায়ার থেকে 5 বা 4 মার্কসের কোশ্চেন থাকে, এবার কোয়ান্টিফায়ার থেকে 3 মার্কসের একটা কোশ্চেন দেওয়ার পসিবিলিটি আছে। বাকি 7 মার্কস থাকবে হচ্ছে লজিক থেকে। এটা আপনাদের জন্য আরো সুবিধা হলো, উপকার হবে আর কি। তো লজিক থেকে কি কোশ্চেন আসতে পারে? প্রথমে আসি লজিকের যে টার্মস গুলো আছে, প্রপোজিশন, এক্সাম্পল, এবং যে টার্মস গুলো আমি পড়াইছিলাম ক্লাসে, যেমন প্রপোজিশন, নিগেশন, কনজাংশন, ডিজাংশন, ইমপ্লিকেশন, বাই ইমপ্লিকেশন, এই জিনিসগুলো হচ্ছে বেসিক। এগুলো আপনাকে মাস্ট দেখতে হবে, এগুলো না দেখলে পরের গুলো পারবেন না। এখান থেকে কোনো একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে, বাট এগুলো আপনার মাস্ট দেখতেই হবে, আদারওয়াইজ আপনি পরের গুলো অ্যান্সার করতে পারবেন না। টটোলজি থেকে একটা কোশ্চেন থাকতে পারে। প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি দেখেন, দেখবেন যে একটা টার্মস দেওয়া থাকে, দিয়ে বলে যে এটা প্রমাণ করার জন্য যে এটা টটোলজি, এটা ট্রুথ টেবল দিয়ে আপনাদেরকে করতে হবে। টটোলজি কিভাবে হয় মনে আছে তো? স্যার সবগুলা থ্রু হইলে টটোলজি। আউটপুট যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে, যে কম্পাউন্ড লজিকটা দেওয়া থাকবে, ওইটার সবগুলো আউটপুট ট্রু আসতে হবে। যেমন এখানে দুটো ট্রু আসছে, তো এখানে যদি ইনপুট 2টা থাকে তাহলে আউটপুট 4টা আসবে। 4টা যদি ট্রু হয় তাহলে আপনি এটাকে টটোলজি বলতে পারবেন। ঠিক আছে? জি। এরপরে টটোলজি দেখার সাথে সাথে কন্ট্রাডিকশনটা দেখে নেবেন। এই দুইটা থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে হয়তো 2 নাম্বারের। এরপর আসি লজিক্যালি ইকুইভ্যালেন্ট। প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে দেখবেন যে মাস্ট একটা লজিক্যালি ইকুইভ্যালেন্টের একটা কোশ্চেন থাকে 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য। তো লজিক্যালি ইকুইভ্যালেন্টটা একই রকম ভাবে আপনাদেরকে হচ্ছে ট্রুথ টেবল দিয়ে প্রমাণ আসতে পারে, অথবা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্স দিয়ে এভাবে আসতে পারে। তবে এভাবে আসার পসিবিলিটি কম, মানে শুধু লজিক্যালি ইকুইভ্যালেন্ট প্রমাণ করতে বলবে। এবার আপনি ট্রুথ টেবল দিয়ে করেন অথবা সিরিজ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্স দিয়ে করেন, আপনার ইচ্ছা। লজিক্যাল ইকুইভ্যালেন্ট কিভাবে প্রমাণ করতে হয় মনে আছে? দোনোটার বাই ইমপ্লিকেশন যদি কি হয়, টটোলজি হয়। টটোলজি হয়। ঠিক আছে, বা সিম্পলি বোঝার উপায় হচ্ছে এই দোনোটার আউটপুট সেম টু সেম আসলে, যেমন ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু ট্রু, ট্রু ট্রু, দেন এই দুটার বাই ইমপ্লিকেশন করবেন, সবগুলো টটোলজি আসবে, তখন আমরা বলতে পারবো যে এটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট। এইগুলো লজিক্যাল ইকুইভ্যালেন্ট। এরপরে আমরা যে প্রিভিয়াস এই যে কনজাংশন, ডিজাংশন, ইমপ্লিকেশন বা ইমপ্লিকেশন দেখছি, ওগুলোর ব্যবহার আছে এখানে হচ্ছে এক্সারসাইজ 2, 3 এবং 4 এ। এই 2, 3 এবং 4, এই যে 2, 3 এবং 4, এই তিনটা এক্সারসাইজ আপনারা হচ্ছে দেখবেন এই টাইপেরই যে কোনো একটা পরীক্ষাতে আসার পসিবিলিটি আছে।
আমি বলছি এই টাইপের, তার মানে হচ্ছে এই যে এখানে দ্য ইলেকশন ইজ ডিসাইডেড, দ্য ভোটস হ্যাভ বিন কাউন্টেড, এটা লেখা আছে, এটা হয়তো থাকবে না, এটার পরিবর্তে অন্য কিছু থাকবে। একই রকম ভাবে এখানে বলা আছে এরিক ট্রিটস নিউজ উইক, এরিক ট্রিটস দ্য নিউ ইয়র্ক, এরিক ট্রিটস টাইম, এগুলো চেঞ্জ করে এখানে অন্য কিছু থাকবে। দেন নিচে এখানে দুইটা বা তিনটে এই ধরনের হচ্ছে কোনো সাইন দেওয়া থাকবে, আপনাদেরকে ওইটা হচ্ছে লিখতে হবে। এটা ক্লাসে অলরেডি দেখানো হয়েছে, আমার মনে হয় না যে এটা খুব জটিল কিছু হবে, আশা করি পারবেন আপনারা। এইগুলো 6 বা 7 নম্বরের কোশ্চেন, বাকি থাকে 3 বা 4। ওই 3 বা 4 আসবে হচ্ছে প্রেডিকেটস এবং কোয়ান্টিফায়ার থেকে। এতটুকু কি কারো কোনো প্রবলেম আছে এখন যতটুকু পড়াইছি বা বলছি আপনাদেরকে? না স্যার। ওকে, তাহলে আমরা লাস্ট টপিকস, এটা আমাদের 3টে সেগমেন্টের মধ্যে বা এই সেগমেন্টেরও লাস্ট টপিকস প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রেডিকেট, প্রেডিকেট শব্দটা কোথায় পড়ছেন আপনার মনে আছে? সম্ভাবনা। ইংলিশে পড়ে আসার কথা, গ্রামার। প্রেডিকেট। ইংলিশ গ্রামারে কি ছিল মনে আছে আপনাদের? প্রেডিকেট কোনটা ওকে বলতো? সাবজেক্ট, সাবজেক্টের পরে যে অংশটা থাকে পুরোটাকে বলা হয় প্রেডিকেট। যেমন এখানে এক্স ইজ গ্রেটার দেন 3, আমি যদি এই স্টেটমেন্টটাকে লিখি তাহলে লিখতে হবে এক্স ইজ গ্রেটার দেন 3। এটা দুইটা পার্ট, একটা হচ্ছে এক্স, এটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি, ইংলিশে এটাকে বলতো সাবজেক্ট। আর পরের যে অংশটা ইজ গ্রেটার দেন 3, এটাকে বলা হয় প্রেডিকেট। বোঝা গেছে প্রেডিকেট কি? একটু সাউন্ড করেন আপনারা। একবার বলেন তো স্যার, এটা আরেকবার একটা বলে বলেন। স্যার আরেকটা বলেন। ইংলিশ গ্রামারে প্রেডিকেট বলতে বোঝানো হয় যে সাবজেক্টের পরবর্তী অংশটাকে। এখানেও সেম, আমি এক্স ইজ গ্রেটার দেন 3, এটা আমরা ম্যাথমেটিক্যালি বলি এক্স ইজ গ্রেটার দেন 3, আমরা লিখলে এভাবে লিখি এক্স ইজ গ্রেটার দেন 3। এই যে এক্স ইজ গ্রেটার দেন 3 লেখা আছে, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে এক্স যেটাকে বলা হয় ভেরিয়েবল বা সাবজেক্ট, আর ইজ গ্রেটার দেন 3 এই অংশটাকে বলা হয় প্রেডিকেট। এবার বোঝা গেছে? আর অবজেক্ট যেটা বলি, সাবজেক্ট অবজেক্টের মধ্যে না, বাকি অংশটা, অবজেক্ট সাবজেক্ট বাদে বাকি অংশটা। সবার বাকি অংশটা, অবজেক্ট ছাড়া ভার্ব তো থাকে, প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট ছাড়া বাকি পুরো অংশটা, ভার্ব এবং অবজেক্ট সবগুলো মিলে, বুঝতে পারছি। শুধু অবজেক্ট বলা যায় না আর কি। ওকে, এবার আসি আমরা একটু এক্সাম্পলটা দেখি। আমাদেরকে বলা আছে এটা একটা স্টেটমেন্ট এক্স ইজ গ্রেটার দেন 3, এই দুইটার ট্রুথ ভ্যালুস কি হবে? পি অফ 4 ট্রু হবে না ফলস হবে? ট্রু। ট্রু। কেন? ট্রু হবে, কারণ 4 তো 3 টাকা স্যার পি অফ 4 মানে হচ্ছে আমার এখানে 4 বসবে, 4 তো 3 এর চেয়ে এমনিতেই বড়, তার মানে এটা ট্রু। যদি পি অফ 2 বের করি ফলস। ফলস হবে। মহিয়ান, তোর মাইকটা অফ কর। স্যার আপনার মাইক মনে হয় মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটা কলার ছিল তো তাই। আচ্ছা, তাহলে আচ্ছা এটা কি হবে একটু বলেন তো, প্রেডিকেট ট্রুথ ভ্যালুস কি হবে? আমি যদি কিউ অফ 1 2 এর মান বের করতে চাই, 1 2 মানে হচ্ছে এক্স এর মান 1, ওয়াই এর মান 2, স্যার ফলস হবে, ফলস হবে। আর এটার ক্ষেত্রে ট্রু হবে। সবাই কি বুঝছেন? এই মানে কি স্যার, এটা ফলস হবে নাকি ট্রু হবে, ওই যে ওই অংশটাই প্রেডিকেটস। হ্যাঁ,
তাহলে আমাদের হচ্ছে প্রথমটা ফলস হবে, পরেরটা হচ্ছে ট্রু হবে। এবারে সেই কোয়ান্টিফায়ার, আমি যে কিছুক্ষণ আগে ভ্যালু বের করলাম প্রেডিকেটস এর, আমরা ওইখানে কয়টা ভ্যালু দিয়ে চেক করছি, একটা না দুইটা? যেমন এখানে একটাও দিছি, দুইটাও দিছি। না, যেমন ধরেন এখানে এক্স এর মান কি আমরা কি দিয়ে চেক করছি? একটা ভ্যালু দিয়ে চেক করছি। ও আচ্ছা, হ্যাঁ একটা দিছি। আমি আরেকটা যখন করব ওইটার ক্ষেত্রে ভিন্ন, ওইটার ক্ষেত্রে তো আমি এক্স এর মান একটা দিয়েই চেক করছি। আমরা তো কোনো এক্স এর একটা রেঞ্জ দিয়ে চেক করি নাই, করছি? না। যখন আমার হচ্ছে একটা রেঞ্জ অফ ভ্যালু আসবে, মানে আমার ধরেন আমি বললাম যে 2 থেকে 5 পর্যন্ত এই ধরনের, তখন আসলে আমাদের হচ্ছে রেজাল্ট একটু ডিফারেন্ট হয়ে যায়, একটা রেঞ্জ থাকে। তো আমি যদি হচ্ছে কোনো একটা রেঞ্জ অফ এলিমেন্টস নিয়ে কাজ করি, তখন প্রেডিকেটসটাকে আমরা আসলে কোয়ান্টিফায়ার দিয়ে হচ্ছে ওটাকে আমরা এক্সপ্রেস করি। কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আমাদের কিছু ওয়ার্ড ব্যবহার করি আমরা, যেমন অল, সাম, মেনি, নান, ফিউ, এ ধরনের কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করি। এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, এটার উপর ডিপেন্ড করে কোয়ান্টিফায়ারকে দুইটা ভাগে ভাগ করে। প্রথমটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, যেখানে আমার সবগুলো ট্রু হতে হবে, সবগুলো স্যাটিসফাই করতে হবে। যেমন এটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের আপনার এক্সপ্রেশন। যেমন এটাকে আমরা এভাবে পড়ি, পি অফ এক্স ফর অল ভ্যালুস অফ এক্স ইন দ্য ডোমেইন। তার মানে এক্স এর সকল ভ্যালুর জন্য পি অফ এক্স যদি ট্রু হয়, আমি এই পুরোটাকে ট্রু বলতে পারবো, আদারওয়াইজ পারবো না। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে এভাবে ডিনোট করা হয়। এই যে এখানে বলা হয়েছে অল ভ্যালুস, ওই অল এর এ উল্টা ভাবে, দেন এটার পাশে এক্স, মানে এক্স এর সকল ভ্যালুর জন্য পি অফ এক্স। এটা কি বুঝতে পারছেন কিভাবে ডিফাইনটা করা হয়েছে? জি স্যার, বুঝছি। মানে এ উল্টা, মানে অল, অল ভ্যালুস, কার ভ্যালু? এক্স এর। তাহলে ফর অল ভ্যালুস অফ এক্স, পি অফ এক্স, মানে এক্স এর সকল মানের জন্য পি অফ এক্স যদি ট্রু হয়, আমি ওটাকে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বলতে পারবো। এই এক্সাম্পলটা একটু খেয়াল করেন, এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স। আমি এখানে এক্স এর মান যদি রিয়েল নাম্বার ধরি, মানে এক্স এর মান যদি 0 ধরি, কি হবে এটার রেজাল্ট? ট্রু হবে না ফলস হবে? ফলস স্যার হবে। ট্রু হবে। ট্রু হবে। আমি যদি এক্স এর মান 0 ধরি, তাহলে 0 প্লাস 1 আচ্ছা, হ্যাঁ মানে ট্রু 1। হবে। আমি যদি এক্স এর মান 1 ধরি, স্যার তাও ট্রু হবে। ট্রু হবে। 2 ধরলে ট্রু। ট্রু হবে। এখানে আপনি এক্স এর মান যাই ধরেন না কেন, সবগুলোর জন্য এই রেজাল্ট কি আসবে? ট্রু আসবে। ট্রু আসবে। তার মানে এটার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার রেজাল্টটাই হচ্ছে ট্রু। বোঝা গেছে? স্যার এটাকে এক্সপ্লেইন করতে হয় না যে এটা? লাগবে না, এগুলো তো পরীক্ষায় আসে না, পরীক্ষায় কি আসে আমি বলবো, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। ও আচ্ছা। এরপরে আসি এক্সাম্পল 9 যেটা দেওয়া আছে, x লেস দেন 2 রিয়েল নাম্বার। এখন আমরা সাপোজ এখানে x এর মান 0 ধরলাম, 0 লেস দেন 2, এটা ট্রু হচ্ছে। x এর মান 1 ধরলাম, তাও ট্রু হচ্ছে, কিন্তু 2 এর ক্ষেত্রে কি আর ট্রু হবে? না। না স্যার। না 3 এর স্যার। ক্ষেত্রে হবে? না স্যার। না। তাহলে আমি দেখা যাচ্ছে দুইটার ক্ষেত্রে এটা ট্রু হচ্ছে, বাট সবগুলোর ক্ষেত্রে হচ্ছে না, তার মানে এটা রেজাল্টে কি আসবে? ফলস। ফলস আসবে। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। জি স্যার। এরপরে আসি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এটা বলছে যে আমার একটা এলিমেন্টের জন্য যদি ট্রু হয়, আমি সবগুলোকে এটাকে ট্রু বলতে পারবো। অ্যাটলিস্ট একটা ভ্যালুর জন্য যদি ট্রু হয়, এটাকে বলা হয় কিরকম, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স ইন দ্য ডোমেইন সাচ দ্যাট পি অফ এক্স। এর অর্থ হচ্ছে যে অ্যাটলিস্ট এক্স এর একটা ভ্যালুর জন্য পি অফ এক্স যদি ট্রু হয়, আমি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটাকে ট্রু বলতে পারবো। যেমন এক্স ইজ গ্রেটার দেন 3, এখানে এক্স এর মান যদি আমি 0 ধরি, ফলস হবে। 1 ধরলে ফলস হবে, 2 ধরলে ফলস হবে, 3 ধরলে ফলস হবে, কিন্তু 4 ধরলে ট্রু হবে। ট্রু হবে। এরপরে যাই ধরি ট্রু হবে, তার মানে এটার রেজাল্টটা ট্রু। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারকে এভাবে ডিনোট করা হয়, এক্সিস্টেন্সের ই এক্স ফর পি অফ এক্স। 15 নাম্বারটা, আমি এক্স এর মান এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1,
এটা কি সত্য হবে? এটা কখনো কি সত্য হবে? না স্যার। না স্যার, আমি x না এর স্যার, মান এটা 0 হবে না। ধরলাম, তাহলে 0 0 প্লাস 1 সত্য হবে এটা? না না স্যার, স্যার। না স্যার, x এর মান 1 ধরলে, না, স্যার 2 ফলস। ধরলে, ফলস হবে। এটা কখনোই কোনো ভ্যালুর জন্য এটা ট্রু হবে না, তার মানে এটা ফলস। বাট একটার জন্য যদি ট্রু হইতো আমি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটাকে ট্রু বলতে পারতাম। তো এই গেল কোয়ান্টিফায়ার এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের বেসিক। এখন পরীক্ষায় কি আসে? পরীক্ষাতে আসে এই ধরনের একটা সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্সটাকে আপনাকে এক্সপ্রেস করতে হবে। যেমন এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। এখন এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফর এভরি স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। তার মানে আমার ক্লাসের মধ্যে স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টকে আমি ভেরিয়েবল এক্স দ্বারা ডিফাইন করলাম, কারণ ওই যে বলা হয়েছে যে আমার এখানে অবশ্যই প্রেডিকেটস এর মধ্যে ভেরিয়েবল প্রেডিকেট লাগবে এবং প্রেডিকেটের সাথে কোয়ান্টিফায়ার লাগবে। এখন প্রেডিকেট যদি দরকার হয় আমার, তখন আমার অবশ্যই সাবজেক্ট লাগবে, ভেরিয়েবল লাগবে, সাবজেক্ট লাগবে। তো আমি বললাম ফর এভরি স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস, এখানে ছিল এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস, ওখানে একটা এক্স ব্যবহার করা হয়েছে। ফর এভরি স্টুডেন্ট x in this class x has studied calculus। তাহলে এখানে স্টুডেন্টকে আমরা যদি c of x দ্বারা আমরা এটাকে ডিনোট করলাম, যে c of x হচ্ছে x has studied calculus। তাহলে আমি এটাকে হচ্ছে কোয়ান্টিফায়ার, এটাকে এভাবে ডিনোট করতে পারি। এখানে ax দিয়ে বোঝাচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল কেন আসছে? কারণ এখানে এভরি স্টুডেন্টের কথা বলা হয়েছে। যদি অল স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট এই ধরনের ওয়ার্ড থাকে, তখন আমরা ওইটা বুঝে নিব এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। কারণ ইউনিভার্সাল মানে হচ্ছে কি, সবগুলো হইতে হবে ট্রু, মানে অল হইতে হবে, এভরি হইতে হবে। এভরি দিয়ে বোঝাচ্ছে প্রত্যেকে, একজনও বাদ যাবে না। আর যদি ফিউ, সাম এই ধরনের ওয়ার্ড থাকে, তখন আমাকে বুঝতে হবে যে এটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? জি স্যার, বুঝতেছি। তো এই ধরনের একটা সেন্টেন্স থাকলে আমাদের ওটাকে প্রেডিকেট ধরে নিতে হবে। আমরা প্রেডিকেট ধরে নিয়েছি সি অফ এক্স, এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, ক্যালকুলাস সি দিয়ে এটা ডিনোট করছি। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু দিয়ে এটা ডিনোট করতে পারবেন, শুধু সি দিয়ে করতে হবে ব্যাপারটা এমন না। দেন অ্যান্সার হচ্ছে এই এটা। আমরা এর পরেরটা দেখি, একটু খেয়াল করেন। সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো। তাহলে এখানে হচ্ছে কি, স্টুডেন্টকে আমি এক্স ধরলাম, তাহলে সাম স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস এন্ড এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো। তার মানে ওই স্টুডেন্ট সবাই মেক্সিকো ভিজিট করছে। সবাই বলে নাই কিন্তু, সাম সবাই বলে নাই তো, সাম কয়েকজন। বলছে। সাম স্যার। হ্যাঁ, তাহলে সাম বলাতে কি হবে? ইএক্স EX হবে। এক্সপোনেনশিয়াল। আর এক্স exponential। হ্যাজ ভিজিটেড মেক্সিকো, আমি এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো এটাকে এম অফ এক্স দ্বারা আমি ডিনোট করছি। তাহলে ইএক্স এম অফ এক্স। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। তাহলে এইটা ছিল হচ্ছে এই সেন্টেন্স গুলোর বেসিক। এবার পরীক্ষায় কিভাবে আসে আমি দেখাই। পরীক্ষায় আসে এই ধরনের, কিরকম? পরীক্ষাতে এই ধরনের হচ্ছে তিনটা লাইন দেয়া থাকে, এই তিনটা লাইনকে এভাবে এক্সপ্রেস করতে হয়, এই তিনটা হচ্ছে অ্যান্সার। আপনাদের পরীক্ষা আসলে শুধুমাত্র এই লেখাগুলো লিখলে হবে, আর কিছু লিখতে হয় না। এখন আমি দেখি এটা থেকে এটা আসলে কিভাবে আসে। প্রথমত, all lions are fierce, some lions do not drink coffee, x fierce creature do not drink coffee। এই জিনিসগুলোকে ভেঙে আমাকে প্রেডিকেট লিখতে হবে। তাহলে প্রথমে আসি, x is a lion, x is a lion, এটা হচ্ছে p of x। তাহলে আমি বললাম p of x, এটা পরীক্ষায় আপনাদের লিখতে হবে, মানে আপনি নিজের থেকে এটা ধরতেছেন যে p of x হচ্ছে x is a lion। এরপর হচ্ছে ফিয়ার্স, আপনি এটাকে আর দিয়ে ডিনোট করলেন, আর অফ এক্স ইকুয়ালস টু, আপনি লিখলেন এক্স ইজ ফিয়ার্স, এই যে এখানে লেখা আছে এক্স ইজ ফিয়ার্স। পি আর, এরপরে ধরেন এস দিলেন, এস অফ এক্স
ওইখানে আপনি বললেন যে এখানে লায়ন্স কি ধরা হয়েছে আমাদের? লায়ন ধরছি না আমরা? জি স্যার। ডু নট ড্রিঙ্ক কফি, এটা কি ধরা হয়েছে? না স্যার। তো এটাকে এস অফ এক্স দিয়ে লিখবো, এক্স ড্রিঙ্কস কফি, এক্স ড্রিঙ্কস কফি। ফিয়ার্স ক্রিয়েচার, ফিয়ার্স ধরা হয়েছে না? এই যে ফিয়ার্স, আর অফ এক্স এ ধরা হয়েছিল ফিয়ার্স। জি ধরা হয়েছে। ড্রিঙ্ক কফিটা কি ধরা হয়েছে? ধরা এস হয়েছে। অফ এক্স দিয়ে ধরা হয়েছে, তার মানে সবগুলো চলে আসছে। এবার আসি অ্যান্সার লিখতে গিয়ে কি করব। আমাকে বলা হয়েছে অল, অল মানে এটা কি হবে? ইউনিভার্সাল। ইউনিভার্সাল। এবার বলছে অল লায়ন্স আর ফিয়ার্স, লায়ন সব লায়নই হচ্ছে, ফিয়ার্স মানে কি? হিংসা, হিংস্র, তাই না? হিংস্র প্রাণী। জি তাহলে লায়ন হলেই হিংস্র প্রাণী হবে, মানে এটার ব্যাপারটা হচ্ছে ইমপ্লিকেশনের। ইফ দেন, ইফ এক্স ইজ এ লায়ন দেন ইটস এ ফিয়ার ক্রিয়েচার। যদি এক্স লায়ন হয় দেন ওইটা হচ্ছে ফিয়ার্স ক্রিয়েচার হবে, হিংস্র প্রাণী হবে। এই লেখাটা আপনাদের লিখতে হবে না, এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিচ্ছি। তাহলে লায়ন্স পি অফ এক্স দ্বারা ডিনোট করছি আমরা, ফিয়ার্স কিউ অফ এক্স দ্বারা ডিনোট করছি, আর অল লায়ন্স আর ফিয়ার্স এটার মধ্যে ইমপ্লিকেশন সাইনটা হবে। এবং আরেকটা সহজ জিনিস আপনারা মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে যে যদি ইউনিভার্সাল হয় ম্যাক্সিমাম সব টাইমেই হচ্ছে ইমপ্লিকেশন হয়। বুঝছেন আমার কথাটা? স্যার, সেকেন্ড আর থার্ডে আপনার ইএক্স পি অফ এক্স এর পরে যে কাজটা করছে ওইটা একটু আরেকবার বলে ভালো। কোন সেকেন্ড এবং থার্ড? এই দুইটা? জি সেকেন্ড। এটা তো এখন আলোচনা করিনি, আমি জাস্ট এটাতে আছি, এটা বুঝছেন? জি আচ্ছা এটা বুঝছি। ওকে, এবারে সেই 2 নাম্বারটা, সাম লায়ন্স, সাম থাকাতে আমি বুঝে গেছি এটা এক্সিস্টেন্সিয়াল হবে। ওকে, জি লায়নকে কি দিয়ে ধরছিলাম? পি অফ এক্স। পি অফ এক্স, এই যে এক্স ইজ লায়ন, এটা পি অফ এক্স দ্বারা ধরা হয়েছে, তাহলে পি অফ এক্স দিলাম। এখানে ড্রিঙ্ক কফি ধরছিলাম আমি, কিন্তু এখানে কি দেওয়া আছে? আর নট। নট ড্রিঙ্ক নট কফি। ড্রিঙ্ক কফিকে আমরা আর এক্স দিয়ে ধরছিলাম, তাহলে নট হওয়াতে এটা নট আর এক্স হবে। ঠিক আছে? জি আর যখনই এক্সিস্টেন্সিয়াল হবে তখনই হচ্ছে এটার মধ্যে এন্ড আসবে, মানে এটাকে তখন এভাবে পড়া হয়, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান লায়ন দ্যাট ডু নট ড্রিঙ্ক কফি। এখানে বলছে সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি, কিছু লায়ন ড্রিঙ্ক করে না, কফি ড্রিঙ্ক করে না। তার মানে অ্যাট লিস্ট একটা হলেও লায়ন আছে যেটা ড্রিঙ্ক কফি করে না। ও এরপরে থার্ড নাম্বার, সাম ফিয়ার্স ক্রিয়েচার ডু নট ড্রিঙ্ক কফি। সাম, সামের কারণে এক্সিস্টেন্সিয়াল আসছে। ফিয়ার্স ক্রিয়েচারকে আমরা কিউ অফ এক্স দ্বারা ধরছি। ডু নট ড্রিঙ্ক কফি, আমরা ড্রিঙ্ক কফিকে ধরছিলাম আর এক্স, ডু নট হওয়াতে এখানে নট হইছে, এবং এখানে এক্সিস্টেন্সিয়াল হওয়াতে এন্ড হইছে। তো এখানে একটা ট্রিক্স হচ্ছে, যদি অল থাকে তাহলে আপনার এখানে সাইনটা হয় ইমপ্লিকেশন, যদি সাম হয় সাম আপনার সাইনটা হয় এন্ড। আমরা এই টাইপের আরো এক্সাম্পল আছে, যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। যেমন এই এক্সাম্পলটা দেখি, অল হামিং বার্ডস আর রিচলি কালার্ড। হামিং বার্ডকে ধরা হয়েছে পি অফ এক্স দিয়ে, আর রিচলি কালার্ডকে ধরা হয়েছে আর এক্স দিয়ে, নাকি এস অফ এক্স দিয়ে ধরছে? এক্স লার্জ হামিং বার্ড লিভস অন এস অফ এক্স দ্বারা ধরছে। তাহলে অল হওয়াতে এটা সাইন ব্যবহার হয়েছে, হামিং বার্ডকে পি অফ এক্স দিছে, রিচলি কালার্ডকে এফ অফ এস অফ এক্স দিছে, অল যেহেতু আছে তার মানে এটা হচ্ছে ইমপ্লিকেশন। স্যার এখানে লেট দিয়ে যে ডিফাইন করছে এটা কি প্রশ্নে করা থাকবে নাকি আমি না না, নিজেই? আপনাকে লিখতে হবে, পরীক্ষার খাতা আপনাকে ধরে নিতে হবে। যেমন এখানে কি কি ধরছে দেখেন, হামিং বার্ড এবং রিচলি কালার দুইটা। এরপর এখানে বলছে লার্জ বার্ড, লার্জ বার্ডকে একটা ধরছে, লিভস অন হানি এটাকে একটা ধরছে, চারটা। এখানে বলছে ডু নট লিভ অন হানি, আপনি এখানে লিভ অফ হানি ধরছেন, এখানে ডু নট দিছে মানে ওইটাকে নট। এখানে রিচলি কালার, এখানে ডাল ইন কালার, রিচলি কালার মানে উজ্জ্বল, অনেক কালারফুল,
আর ডাল ইন কালার মানে দেখতে বিশ্রী লাগতেছে, কোনো আচ্ছা ভালো স্যার, কালার নাই। এখানে সেকেন্ডটাতে নট অল কেন হয় নাই, মানে নো লার্জ বাট, এটা স্যার প্রথমটার অল যেটা আছে সেটার নেগেটিভটা বোঝাচ্ছে না, তাহলে আমি নট অল সাইনটা ইউজ করতে পারতেছি না কেন? নট অল সাইন মানে নো লার্জ বার্ডস লিভস অন হানি, এটার অপোজিট চিন্তা করলে এভাবে আসে যে অল লার্জ বার্ডস ডু নট লিভ অন হানি। হ্যাঁ স্যার, অল থাকলে এখানে এই যে সেজন্য তো অল থাকে, এখানে ইউনিভার্সাল নিয়ে আসছে। লার্জ বার্ড কে কিউ এক্স ধরা হয়েছে, ইমপ্লিকেশন হয়েছে। লিভ But অন হানি কে আর এক্স ধরা হয়েছে, ওটাকে নট করা হয়েছে। তার মানে এই সাইডটা কি রং এখানে যেটা দেওয়া আছে? এখানে এটার হ্যাঁ, পরিবর্তে আমি এটা দিচ্ছি, এটা আচ্ছা দিয়ে সহজে আপনি বুঝতে পারবেন। এটা একটু ডিফিকাল্ট এবং অ্যান্সার দোনোটা সঠিক, সেজন্য আমি এটা পাশে সাইড নোটে দিয়ে দিছি। বইয়ের ভিতরে এটা লেখা আছে, বাট এটাও সঠিক অ্যান্সার। বুঝছি স্যার। ওকে, এরপরে 3 নাম্বারটা, বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি আর ডাল ইন কালার, এটা সবার জন্য, সেজন্য অল। হামিং বার্ডস আর স্মল, সব হামিং বার্ডস এর জন্য, সেজন্য অল। বুঝতে পারছেন আমার কথাগুলো? একটু রেসপন্স করেন। জি স্যার। এই ছিল প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার। এখান থেকে 3 নাম্বার বা 4 নাম্বারের একটা কোশ্চেন আসবে। এই হচ্ছে টোটাল 10 মার্কস এই সেগমেন্ট। তো আপনারা প্রেডিকেটস এবং কোয়ান্টিফায়ার যখন আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা হচ্ছে একসাথে বসে একটা এই স্লাইডটা করে তারপরে এটা করে, আপনি চাইলে হচ্ছে অনলাইন থেকে আরো কিছু টপিকস নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, কাছাকাছি এই রিলেটেড হচ্ছে এখানে 3 বা 4 নাম্বারের একটা কোশ্চেন থাকবে। তাহলে এতটুকুই ছিল আজকের রিভিউ ক্লাস। টোটাল 30 মার্কসের কোশ্চেন কেমন হতে পারে ওইটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা ভালো করে দেখলে পারবেন, একটু চেষ্টা করবেন ভালো করে সলভ করার জন্য, সময় দেওয়ার জন্য। মাঝখানে একদিন বন্ধ আছে, এটাকে ইউটিলাইজ করেন। আমি স্লাইডগুলো, আপডেট স্লাইডগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এবং বইয়ের পিডিএফ ভার্সন এবং অ্যান্সারও দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকিয়েন। কারো যদি কোনো জায়গাতে স্পেসিফিক প্রবলেম হয় আপনারা গ্রুপে ডিসকাস করতে পারেন, অনলাইনে দেখতে পারেন। তারপরেও যদি প্রবলেম মনে হয় আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে। আমি ফ্রি টাইমে অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দিতে। সবাই ওকে ভালো স্যার, থাকিয়েন। গুড নাইট, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।